আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফি থেকে পেজ নম্বর 110 নম্বর পেজের যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের সেটগুলোতে তোমাদের জিওগ্রাফি থেকে এর আগের সেটগুলোতে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি। তাই ওই ভিডিওগুলি যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের ফাইনালে কমন থাকবে। 60 থেকে 65% কমন কিন্তু তোমরা এবিটিএ থেকে পাবে। তাই অবশ্যই এবিটিটা মন দিয়ে 10টা থেকে 12টা সেট কিন্তু তোমরা ফুল করবে। চলো শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। আর তার সঙ্গে সঙ্গে আমি চাইবো তোমরা যেন প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে নাও, কারণ নোট ডাউন করলে তোমাদের নিজেদেরই পড়তে সুবিধা হবে এবং লেখার পরে তোমাদের কিন্তু মাথায় ভালোভাবে ঢুকে যাবে জিনিসটা কি। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কি বলছে, জলচক্র কাকে বলে? অ্যান্সার দেখে নাও। সূর্যতাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘ রূপে ভেসে বেড়ায় এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণাসমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টি বা তুষারগলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে সূর্যতাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, এটা বাষ্প হবে, কখনো বাষ্প, কখনো মেঘ, কখনো আবার অর্ধক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরামভাবে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে কিন্তু জলচক্র বলে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যালবেডো বলতে কী বোঝো বা অ্যালবেডো কাকে বলে? অ্যান্সারটা দেখে নেব। সূর্য থেকে পৃথিবীতে যে তাপ শক্তি এসে পৌঁছায় তার শতকরা 19 ভাগ বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং শতকরা 47 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আগত তাপশক্তির শতকরা 66 ভাগ তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। একে কিন্তু কার্যকরী সৌরবিকিরণ বলে। অবশিষ্টাংশ অর্থাৎ শতকরা আর যে থাকলো শতকরা 34 ভাগ তাপশক্তির 25 ভাগ মেঘপুঞ্জ থেকে, 7 ভাগ বায়ুমণ্ডল থেকে এবং 2 ভাগ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপে আবার মহাশূন্যে ফিরে যায়। এই যে 34 ভাগ সূর্য শক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের এই যে প্রাকৃতিক ঘটনা, একে অ্যালবেডো বলে। অর্থাৎ পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, যেটা অ্যালবেডো রূপে কাজ করে। দুই দাগের অ্যান্সার কোশ্চেন কি বলছে, সুনামি কি? অ্যান্সারটা দেখে নেবে। সুনামি হলো সমুদ্রের নিচে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বিশাল তরঙ্গ। সমুদ্রের গভীরে সুনামির তরঙ্গের উচ্চতা নাটকীয়ভাবে বৃদ্ধি পায় না, কিন্তু তরঙ্গগুলি অভ্যন্তরীণভাবে ভ্রমণ করার সাথে সাথে সমুদ্রের গভীরতা হ্রাসের সাথে সাথে তারা কিন্তু উচ্চতর এবং উচ্চতায় তৈরি হয়। সুনামি তরঙ্গের গতি তরঙ্গের উৎস থেকে দূরত্বের চেয়ে সমুদ্রের গভীরতার উপর নির্ভর করে। সুনামি তরঙ্গগুলি গভীর জলের উপরে জেট প্লেনের মতো দ্রুত ভ্রমণ করতে পারে, অগভীর জলে পৌঁছানোর সময় কেবল ধীর হয়ে যায়। যদিও সুনামিকে প্রায়ই জোয়ারের তরঙ্গ হিসাবে উল্লেখ করা হয়, এই নামটি সমুদ্র বিজ্ঞানীদের দ্বারা নিরুৎসাহিত করা হয়, কারণ এই বিশাল তরঙ্গের সাথে জোয়ারের খুব একটা সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বজ্র পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রবাহ হ্রাস ও পুনরায় বজ্র পদার্থকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়, তাকে কিন্তু বজ্র ব্যবস্থাপনা বলা হয়। অন্যভাবে বলা যায়, বজ্রের উৎপাদন নিয়ন্ত্রণ এবং অবশিষ্টাংশের বিলি ব্যবস্থা করার প্রক্রিয়াকে বজ্র ব্যবস্থাপনা বলে। বজ্র পদার্থগুলিকে শুধু অপসারণ বা স্থানান্তরণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজন মতো বজ্রগুলির পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বজ্র পদার্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়। আর এটাই হলো বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো 3R বা 3R যাকে বলে। তোমাদের এই কোশ্চেনটাও কিন্তু থাকে 3R কি, মনে রাখবে। 3R কি যদি আলাদা করে কোশ্চেন দেয়, এইটা লিখে দেবে। 1 নম্বর 3R বলতে 3টে আরকে একত্রে হচ্ছে 3R বলা হচ্ছে। এক কি না রিডিউস বা পরিমাণ হ্রাস। 2 নম্বর কি না রিউজ। রিউজ মানে কি বজ্রের পুনর্ব্যবহার। 3 নম্বর বলছে রিসাইকেল মানে কি না বজ্রের পুনর্নবীকরণ। এই 3টি আরকে একত্রে কিন্তু 3R বলা হয়। কোশ্চেন কিন্তু থাকে পার্ট কোশ্চেন হিসেবে 3R কি, অবশ্যই দেখে নেবে। এবার অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কী?
আর্সেনিকের তীব্র বিক্রিয়ার লক্ষণগুলি মধ্যে রয়েছে বমি বমি ভাব হওয়া। আর্সেনিক যদি পেটের মধ্যে যায় তাহলে কী হবে না, বমি বমি ভাব হবে, মুখ ও গলা জ্বালা করবে, তীব্র পেটে ব্যথা হবে, সংবহনতন্ত্রের পতন ঘটতে পারে এবং কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুও হতে পারে। এছাড়া কি হয় না, আর্সেনিকের প্রভাবে যেগুলো বলছি সেগুলো মনে রাখবে। আর্সেনিকের প্রভাবে হাতে ও পায়ে কি হয়, কালো পচা দাগ হয়ে যায়। উন্মুক্ত ব্যক্তিদের মধ্যে আর্সাইন অসামান্য প্রভাব হলো লোহিত রক্তকণিকা ধ্বংস এবং কিডনির ক্ষতি। এগুলো কিন্তু আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব। আর্সেনিকের ক্ষতিকারক প্রভাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর কি বলছে 4 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব কাকে বলে? অ্যান্সার থেকে নাও। সবুজ বিপ্লব বিংশ শতাব্দীতে শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে কিন্তু সবুজ বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব কথাটির অর্থ হচ্ছে দ্রুত পরিবর্তন বা আমূল পরিবর্তন যাকে বলা হয়। বিপ্লব কথার অর্থ হচ্ছে দ্রুত পরিবর্তন বা কোনো কিছুর ক্ষেত্রে আমূল পরিবর্তনই হচ্ছে বিপ্লব। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে, দুন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু ভালো করে দেখবে। দুন বলতে এখানে দুন উপত্যকার কথা বলা হয়েছে। শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে উত্তরাখণ্ডের স্থানীয় ভাষায় কিন্তু দুন বলে। উৎপত্তি, শিবালিক পর্বত মূল হিমালয়ের অনেক পরে সৃষ্টি হয়েছে। শিবালিকের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলি গতিরুদ্ধ হয়ে হ্রদ সৃষ্টি করে এবং তা পলি বালি ও নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে নদীগুলি শিবালিক কেটে দক্ষিণে প্রবাহিত হলে এদের জল সরে গিয়ে ওই অংশে প্রশস্ত উপত্যকা সমভূমি গঠন করে, যেটাই হচ্ছে তোমার শিবালিক উপত্যকা। নেক্সট কী বলছে, বৈশিষ্ট্যটা দেখে নেব। এতটা লিখতে পারো অথবা ওই পর্যন্ত লিখতে পারো, কিন্তু বৈশিষ্ট্য দুটো দিলে ভালো হয়, কারণ তোমাদের 3 নম্বর কোশ্চেনও আছে। 3 নম্বরের জন্যও কিন্তু এটা তৈরি করে দেওয়া আছে। যদি 3 নম্বর হিসাবে এইরকম কোশ্চেন পাও তাহলে তোমাদের লিখতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। বৈশিষ্ট্য কী বলছে, 1 নম্বর বৈশিষ্ট্য বলছে দুন উপত্যকাগুলি প্রায় সমতল প্রকৃতির হয়। 2 নম্বর বলছে এই উপত্যকাগুলি দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়। 3 নম্বর বলছে এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়। চলো 5 নম্বর কোশ্চেন কী বলছে, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? অ্যান্সার দেখে নাও। জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। সুতরাং মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হলো মৌসুমি বিস্ফোরণ। আসলে মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু তারপর যখন মৌসুমি বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশে ভূখণ্ডে প্রবেশ করে তখনই তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেন, আদমশুমারি কী? না, আদমশুমারি একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ বা অঞ্চলের মানুষ, বাড়ি, সংস্থা বা অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমগুলির একটি গণনা। এটা ব্যবহৃত শব্দটি সাধারণত জনসংখ্যার আদমশুমারিকে কিন্তু বোঝায়। না, আরও একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, সর্দায় কী বলছে, বলছে উপগ্রহ চিত্রে দুটি বৈশিষ্ট্য কী? আমি 3টে দিয়েছি যাতে তোমরা 3 নম্বরের কোশ্চেন হিসাবেও এটা ব্যবহার করতে পারো। উপগ্রহ চিত্রে বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পয়েন্ট বলছে দূরসংবেদন ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তুর সংস্পর্শে না এসে সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়। এটা হচ্ছে দূরসংবেদন ব্যবস্থা। আর 2 নম্বর বলছে ডিজিটাল তথ্য সংগ্রহ। প্রত্যেক বস্তুই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তি বিকিরণ করে, যা কৃত্রিম উপগ্রহের সেন্সর ডিজিটাল আকারে গ্রহণ করে। 3 নম্বর কি বলছে, না তথ্য সংগ্রহ। একটু দেখতে থাকো। 3 নম্বর বলছে তথ্য সংরক্ষণে কি বলছে, না দূর সংবেদন ব্যবস্থায় পাওয়া তথ্য ডিজিটাল ও গ্রাফিক আকারে সংগৃহীত হয় এবং তথ্যাবলী কম্পিউটারের সাহায্যে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। 4 নম্বর কি বলছে, না ছদ্মরঙের ব্যবহার। উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুকে সহজেই পৃথকভাবে চিহ্নিত করা যায় এবং চিত্রের গোপনীয়তা বজায় থাকে। অথবা কি দেওয়া ছিল কালার ব্যান্ড বলতে কী বোঝো? তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ক্ষুদ্রতম অংশ হলো কালার ব্যান্ড। উদাহরণ হিসেবে বলতে পারি লাল ব্যান্ড, সবুজ ব্যান্ড প্রভৃতি। এই ছিল তোমাদের 110 নম্বর পেজের সমস্ত 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো।
এরপরের যে সেটটি আছে সেটা কিন্তু খুব শীঘ্রই আমি আপলোড করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর তোমরা জানো এবিটিএ থেকে 60 থেকে 70% কিন্তু কমন থাকে, তাই অবশ্যই এবিটিএটা ভালো করে করতে থাকো। আর আমি তোমাদের 10টা থেকে 12টা সেট কিন্তু করিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক প্রদান করো। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।